ভিউয়ার্স আসসালামু আলাইকুম। B.science স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল নিয়ে। এই ভিডিওর পুরো অংশ জুড়েই অনেক তথ্য সাজানো রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আগেই বলেছি যে আজকের ক্লাসটি হচ্ছে চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল নিয়ে। তো চতুর্ভুজ তো একটা বড় বিষয়, তো সেখান থেকে আমি আজকের আলোচনায় চতুর্ভুজের সংজ্ঞা, পরিচিতি, গঠন এবং প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো চলুন একে একে প্রত্যেকটা বিষয় আমরা ভালোভাবে জেনে নিই। প্রথমে আলোচনা করব চতুর্ভুজের সংজ্ঞা নিয়ে। তো আমরা ইতিপূর্বে একটা ক্লাসে ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি। সেখানে বলেছিলাম ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র, অর্থাৎ তার মধ্যে তিনটা বাহু থাকবে এবং সেই বাহুগুলো দ্বারা আবদ্ধ হতে হবে ক্ষেত্রটাকে। যেমন এখানে আমরা এই যে তিনটা বাহু দিলাম, এই তিনটে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এটা হচ্ছে পুরোপুরি একটা আবদ্ধ ক্ষেত্র। সো এটা একটা ত্রিভুজ। সেই হেতু চতুর্ভুজও এরকম একটা বিষয় হবে। তো আমরা চতুর্ভুজটাকে আমরা ভালোভাবে জেনে নিই। এখানে এই যে চতুর দুইটা অংশ আছে, একটা অংশ হচ্ছে 4 আর এই অংশটা হচ্ছে বাহু, অর্থাৎ চতুর্ভুজটা হবে 4 বাহু, অর্থাৎ চতুর্ভুজটা হবে 4 বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র। ওকে, আর ইংলিশ যে টার্মটা আছে সেই টার্মটার থেকে আমরা দেখি এই যে কোয়াড্রি, এই অংশটার অর্থ হচ্ছে 4। ওকে, আর এই যে ল্যাটারাল, এই ল্যাটারাল অংশের অর্থ হচ্ছে সাইড। ঠিক আছে, তাহলে কোয়াড্রিল্যাটারাল শব্দটির যদি আমরা মিন করি তাহলে হবে 4 সাইডেড ক্লোজড ফিগার, অর্থাৎ যে ক্ষেত্রের 4টে বাহু থাকবে এবং 4টে বাহু আবদ্ধ থাকবে, একে অপরের সাথে লেগে থাকবে, ফলে যে ক্লোজড একটা ফিগার বা চিত্রের বা একটা ক্ষেত্রের সৃষ্টি হবে সেটা হবে চতুর্ভুজ। যেমন আমরা এই একটা 4টে বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র দিলাম, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই 4টে বাহু দ্বারা আবদ্ধ হলো এই যে ক্ষেত্রটা, এইটাই হচ্ছে কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ। ওকে, আশা রাখি চতুর্ভুজ কাকে বলে এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব চতুর্ভুজের পরিচিতি নিয়ে, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ কোয়াড্রিল্যাটারাল। ওকে, তাহলে চলুন আমরা চতুর্ভুজের সাথে পরিচিত হই। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে ক্ষেত্র অঙ্কন করা আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি 4টা করে বাহু আছে, অর্থাৎ একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, এরকম প্রত্যেকটার ক্ষেত্রেই বাহুর সংখ্যা কয়টা? 4টা। ঠিক আছে, এবং এও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রই এখানে 4টে বাহু দ্বারা আবদ্ধ হয়েছে, অর্থাৎ কোনো দিক দিয়েই তারা ওপেন নেই, খোলা নেই। 4টে বাহু একে অপরের সাথে লেগে আছে এবং লেগে থাকার ফলে একটা ক্লোজড ফিগার বা একটা আবদ্ধ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, ফলে এরা প্রত্যেকেই এক একটা চতুর্ভুজ। তো এখানে যে বিভিন্ন রূপের চিত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই এক একটা চতুর্ভুজ, অর্থাৎ এরা প্রত্যেকেই এক একটা বহুভুজ। ওকে, তো ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এখানে কয়টা বাহু আছে? 4টে বাহু। যদি আমরা 4টে বাহু এরকম করে অঙ্কন করি, এখানেও 4টে বাহু আছে এই পর্যন্ত, তাহলে এটা চতুর্ভুজ হবে না, কারণ এটা ক্লোজ হয়নি, এখান দিয়ে ওপেন আছে, এখান দিয়ে জায়গাটা কেমন আছে? ওপেন, ক্লোজড নয়, লেগে রয়নি, ফলে এটা চতুর্ভুজ নয়। আবার এরকমও হতে পারে যে আমি 4টা বাহু করছি, এরকম 4টে বাহু, 1, 2, 3, 4টা, এটাও
চতুর্ভুজ নয়, কারণ এরা আবদ্ধ হয়নি, একে অপরের সাথে লেগে রয়নি, ফলে এরা চতুর্ভুজ নয়। তো আমরা চতুর্ভুজ বিষয়টাকে আশা রাখি বুঝতে পেরেছি। আবার ধরলাম এটা একটা ক্লোজ ফিগার, কিন্তু এখানে বাহু হচ্ছে 3টা, অতএব এটা চতুর্ভুজ নয়। এটা আমরা আগেই শিখেছি, এটা হচ্ছে ত্রিভুজ। ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম যে চতুর্ভুজ হতে গেলে অবশ্যই 4টে বাহু থাকতে হবে এবং সেই 4টে বাহু একে অপরের সাথে লেগে থাকবে এবং একটা ক্লোজড ফিগারের সৃষ্টি করবে, অর্থাৎ একটা আবদ্ধ ক্ষেত্রের সৃষ্টি করবে। তাহলেই সেই 4 বাহু বিশিষ্ট আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলতে পারব। তো আশা রাখি চতুর্ভুজের পরিচিতি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা আলোচনা করব চতুর্ভুজের গঠন নিয়ে। চলুন তাহলে আমরা চতুর্ভুজের গঠনের সাথে পরিচিত হই। তো ভিউয়ার্স, এখন আমরা কনস্ট্রাকশন অফ কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের গঠন নিয়ে আলোচনা করব। একটা চতুর্ভুজ গঠন হতে হলে আমরা আগেই বলেছি অবশ্যই 4টে বাহু থাকতে হবে এবং সেই 4টে বাহু অবশ্যই আবদ্ধ হতে হবে, একে অপরের সাথে লেগে থাকতে হবে। তাহলে একটা চতুর্ভুজ আমরা কিভাবে গঠন করতে পারি? ধরলাম এইটা একটা বাহু, আরেকটা বাহু, এটা আরেকটা বাহু, এটা এবং এটা আরেকটি বাহু, অর্থাৎ এটাকে ধরে নিলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ডি। এই যে 4টে বাহু, বাহুগুলোর নাম তাহলে কি দিব আমরা? এই 4টে বাহু এখানে একে অপরের সাথে আবদ্ধ হয়েছে, ঠিক আছে, একটার একটার সাথে লেগে রয়েছে, ফলে একটা আবদ্ধ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাই এই ক্ষেত্রটা একটা চতুর্ভুজ। এখানে যদি আমরা এটাকে এরকম করে করি তাহলেও এটা একটা চতুর্ভুজ। যেমন এটা এ বি, বি সি, সি। ওকে, এটাকে যদি আমরা এরকম করি তাহলে এটা একটা চতুর্ভুজ। ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, এই প্রত্যেকটা আকৃতি এক একটা চতুর্ভুজ, ঠিক আছে। এটা এমন হতে পারে, এটা একটা চতুর্ভুজ, এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ। কিন্তু যদি এরকম হয়, 4টে বাহু হলো সি, এখানে ডি, এখানে ধরলাম ই, বাহু 4টে আছে, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, এডি একটা বাহু এবং ডি ই একটা বাহু, কিন্তু তারা একে অপরের সাথে লাগেনি, ফলে এটা একটা চতুর্ভুজ হবে না। তাহলে এখন আমি চতুর্ভুজ কিভাবে গঠিত হয় সেই বিষয়টি, প্রত্যেকটা বাহুর সাথে কিভাবে সংযোগ ঘটে সেই বিষয়টি আমি এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ হতে হলে একটা চতুর্ভুজকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তো যদি এটা চতুর্ভুজ হতে হয় তাহলে সেটের ভিত্তিতে আমরা কিভাবে করব? এখানে হবে এ বি ইউনিয়ন, তো হবে এ বি বিসির সাথে, বিসি ছেদ করবে, সিডি ছেদ করবে, তাহলে এইটা হলো একটা ত্রিভুজ হবে। তাহলে এটা হবে যখন এই শর্তটা মানবে তখন এইটাকে আমরা বলবো এ বি সি ডি একটি, কি বলবো তখন? বলবো এ বি সি ডি চতুর্ভুজ, ঠিক আছে। তো এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ারভাবে বুঝতে হবে যে একটা চতুর্ভুজ হতে গেলে, গঠন করতে গেলে কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বাহুগুলো অবশ্যই ইন্টারসেক্ট হতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব চতুর্ভুজের গাঠনিক কিছু বৈশিষ্ট্য নিয়ে। তো এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যত প্রকার চতুর্ভুজের সমস্যা সংক্রান্ত অঙ্ক বা গাণিতিক প্রবলেম আসে সবগুলোই এই বৈশিষ্ট্য থেকে আসে। তাই এগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। প্রথমেই জেনে নেব 1 নাম্বার একটা বৈশিষ্ট্য বা গঠন, ঠিক আছে।
তো 1 নম্বরে কি বলবো, চতুর্ভুজের। তো চতুর্ভুজে রয়েছে 4টি বাহু। যেমন আমরা একটা এখানে চতুর্ভুজ অঙ্কন করি। তো এ বি সি ডি, তাহলে এখানে 4টি বাহু কি, এই এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু এবং এডি একটি বাহু। এই 4টে বাহু, এখানে এবি, এই 4টি বাহু। ঠিক আছে, এই চিত্র থেকে আমরা বুঝে নিলাম এখানে 4টে বাহু আছে। 4টি কোণ রয়েছে। তো এখানে কি কি কোণ ধরলাম, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা, এই 4টে কোণ। ওকে, তো 2টা বাহু মিলে একটা কোণের সৃষ্টি করে। ঠিক আছে, তো যেমন এ বি এবং এডি এই বাহু মিলে করেছে এ কোণ, এরকম এ বি এবং সিডি মিলে করেছে বি কোণ। এরকম প্রত্যেকটা কোণই 2টা বাহুর অন্তর্ভুক্ত হতে হবে। ওকে, তো এখানে কোণগুলো কি, তাহলে ডি কোণ, এই 4টে কোণ। তো চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু রয়েছে। ওকে, তো শীর্ষবিন্দু 4টি কি, এখানে শীর্ষবিন্দু মানে 2টা রেখাংশ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। যেমন এ বি এবং এডি এই 2টা রেখাংশ এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটাকে আমরা এ বিন্দু হিসেবে চিহ্নিত করেছি। অতএব এ একটা শীর্ষবিন্দু, এরকম বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু এবং ডি একটা শীর্ষবিন্দু। ওকে, শীর্ষবিন্দুকে আমরা ইংরেজিতে বলি ভার্টেক্স। এই একটা চতুর্ভুজের মধ্যে আমরা পাই। তো এখানে এই চতুর্ভুজটার মধ্যে 4টা শীর্ষবিন্দু, তাহলে কি এ। এখন আমরা 2 নম্বর বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করতে পারি যে একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 2 সরল কোণ বা 360 ডিগ্রি। 360 ডিগ্রি। ওকে, অর্থাৎ এখানে আমরা এই 4টে কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তো এখন এই যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এই বৈশিষ্ট্যটা থেকে অনেক সময় অনেক প্রশ্ন এসে থাকে। তো কিভাবে প্রশ্নগুলো আসে তার একটা উদাহরণ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরে নিলাম এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, তো এটা এ কোণ। তো এই কোণটাকে আমরা ধরে নিলাম 90 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণের মান কত, সে কোণের মান তাহলে কত হবে? খুব সহজ, কারণ আমরা জানি 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এখন তাহলে 3 কোণের এই যে সমষ্টি, এটাকে আমরা যোগ করব। বের করলে কত হয়, এখানে আছে 200 ডিগ্রি, 270 ডিগ্রি, আর টোটাল কোণ কত আমাদের, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি যদি আমরা 360 ডিগ্রি থেকে বাদ দেই, তাহলে যা বের হবে তাই হবে এই সি কোণের মান। ওকে, তো ঠিক আছে, তাহলে এখানে 90 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ এই সি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো এভাবে যে কোনো কোণের মানে আসুক না কেন আমরা বের করতে পারবো। তো ঠিক আছে, এখন আমরা আলোচনা করব আরেকটি বৈশিষ্ট্য নিয়ে। একটা চতুর্ভুজের 2টি কর্ণ রয়েছে। তো এই কর্ণর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে, এইটা একটা কর্ণ, এই একটা কর্ণ। ঠিক আছে, এরকম 2টা মাত্র কর্ণ অঙ্কন করা যাবে একটা চতুর্ভুজের মধ্যে। তো এই কর্ণগুলো তাহলে কি, কর্ণ হচ্ছে একটা চতুর্ভুজের বিপরীত 2টা শীর্ষের সংযোজক রেখা। অর্থাৎ এই চতুর্ভুজের মধ্যে এ একটা শীর্ষ আর সি একটা শীর্ষ, তাহলে এই শীর্ষটা হচ্ছে বিপরীত পার্শ্বে অবস্থিত। এইটা হচ্ছে একই পার্শ্বে, এটাও একই পার্শ্বে, এটাও একই পার্শ্বে, এটাও একই পার্শ্বে, কিন্তু এই এ এর বিপরীত পার্শ্ব হচ্ছে সি, আবার বি এর বিপরীত পার্শ্ব হচ্ছে ডি। অর্থাৎ ডি এর বিপরীত পার্শ্ব বি, আবার সি এর বিপরীত পার্শ্ব এ। তাহলে 2টা বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখাই হচ্ছে কর্ণ। তাহলে এরকম কর্ণ অঙ্কন করা যায় 2টা। তো এখন প্রত্যেকটা কর্ণ একটা চতুর্ভুজকে 2টা ত্রিভুজ খণ্ডে বিভক্ত করে। অর্থাৎ একটা কর্ণ একটা চতুর্ভুজকে 2টা ত্রিভুজ খণ্ডে বিভক্ত করে। যেমন এসি, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। অর্থাৎ
এ ডি সি একটা ত্রিভুজ, আবার এ বি সি একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত করেছে। যদি আমরা এটাকে বিবেচনা করি তাহলে এইটাও দুইটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত করেছে, একটা এ বি ডি আর একটা বি সি ডি। ওকে, তো এরকম প্রত্যেকটা কর্ণই এক একটা চতুর্ভুজকে দুইটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত করে। এই জন্যই একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। কারণ প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে আমরা আগেই জেনেছি যে প্রত্যেকটা ত্রিভুজের তিনটা যে কোণ হয়, একটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই দুইটা ত্রিভুজ হয়েছে যেহেতু, তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রিকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 360 ডিগ্রি। এই জন্যই একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তো আশা রাখি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আরও একটি রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ B.science স্কুলে আপনারা ফলো ও লাইক করতে পারেন। ধন্যবাদ সকল।